রাজস্থানে শ্রী গঙ্গানগর হলো ভারতের প্রথম জায়গা যেখানে পেট্রোলের পর ডিজেলের দামও 100 পার করে। পেট্রোল তো সবার আগেই এখানে 100 পার করে গেছিলো। মধ্যপ্রদেশের ভোপাল হলো ভারতের প্রথম ক্যাপিটাল যেখানে পেট্রোলের দাম 3 ডিজিটে পৌঁছায়। এছাড়া ভারতের বড় বড় শহর যেমন মুম্বাই, জয়পুর, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গাতেও পেট্রোলের দাম 100 টাকা পার লিটারে পৌঁছায়। এছাড়াও বাকি শহরগুলি যেমন চেন্নাই, দিল্লি, কলকাতা প্রভৃতি জায়গাতেও এখন পেট্রোলের দাম 100 টাকা পার লিটার ছুঁই ছুঁই। এই এত হারে পেট্রোলের দাম বেড়ে যাওয়া একটা সাইকোলজিক্যাল ধাক্কা এবং এই প্রতিদিনের লাইফে পেট্রোল ডিজেলের আপস অ্যান্ড ডাউনস আমাদের লাইফকে ইমপ্যাক্ট করে ফেলেই। তাহলে আজকে জেনে নেওয়া যাক এই প্রত্যেক দিন প্রাইস কেন বাড়ছে, কী কী ধরনের ট্যাক্স ইম্পোজ করা হয়, এটাকে আদৌ জিএসটিতে আনা যাবে কি যাবে না। রিজন জানার আগে আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটের সম্বন্ধে একটা হালকা আইডিয়া থাকা দরকার। ইন্টারন্যাশনাল মার্কেটে 3টে অয়েল জায়ান্টস রয়েছে। একটা রয়েছে ওপেক, 2 নম্বরটা হচ্ছে রাশিয়া, আর 3 নম্বরটা হচ্ছে ইউএসএ। এছাড়া আরেকটা ওপেক প্লাস কান্ট্রিজ আছে যেটাতে রয়েছে ওপেকের দেশগুলো আর রাশিয়া আর মেক্সিকো, এই 3টে দেশ রয়েছে। ওপেকটা 1960-এর দশকে তৈরি হয়েছিল। এটাতে মিডল ইস্টে যে অয়েল উৎপাদনকারী দেশগুলো রয়েছে এরকম 13খানা দেশ নিয়ে এটা তৈরি। বেসিক ইকোনমিক্স অনুযায়ী চাহিদা বাড়লে দাম বাড়ে আর চাহিদা কমলে দাম কমে থাকে। কিন্তু চাহিদা যখন কম, আমি যদি সাপ্লাইকেও যদি কমিয়ে দিই তাহলে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করা যেতে পারে। এই অয়েল জায়ান্টসগুলো এই একই পদ্ধতির মাধ্যমে আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করে, ফলে এরা প্রফিট করে থাকে। এবার আসি ভারতে। ভারতে পেট্রোলের দামকে ডিরেগুলেট করা হয় 2010 সালে। এরপর ডিজেলের দামকেও ডিরেগুলেট করা হয় 2014 সালে। এর মুখ্য কারণটা হলো সরকারকে যাতে পেট্রোল ডিজেলের মধ্যে ভর্তুকি না দিতে হয় আর এটা মার্কেট ডিটারমাইনও হয়ে যায়। এরপর জুন 16, 2017 সালে ফিউল প্রাইসেসের মধ্যে ডায়নামিক প্রাইসিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হয়, যার দ্বারা প্রত্যেক দিন সকাল 6টায় ফিউল প্রাইসেসের মধ্যে চেঞ্জ করা হয় গ্লোবাল মার্কেটের ট্রেন্ড বুঝে। এতে এই জন্য আমরা প্রত্যেক দিন দেখতে পাই যে আজকে ফিউল প্রাইসেসে দাম 23 পয়সা দামে বেড়ে গেল, 15 পয়সা দামে বেড়ে গেল, কিন্তু আগে এটা হতো না। জুন 16, 2017 আগে আরেক রকম সিস্টেম ছিল। সেক্ষেত্রে প্রত্যেক মাসে 1 তারিখ আর 16 তারিখে ফিউল প্রাইসেসের মধ্যে চেঞ্জ করা হতো। কিন্তু এতে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা ছিল এই যে সাধারণ মানুষেরা গ্লোবাল মার্কেটে ট্রেন্ড বুঝে বিহেভ করতো। এবার যখন সাধারণ মানুষ দেখতো যে 16 তারিখে দাম বেড়ে যাবে, তখন তারা কি করতো, 15 তারিখে পেট্রোল পাম্পে গিয়ে ভিড় লাগিয়ে দিত আর ভিড় লাগিয়ে অধিক মাত্রায় পেট্রোল ভরে আসতো। এই আননেসেসারি প্যানিক দূর করবার জন্য ডায়নামিক ফিউল প্রাইসিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হয়, যার জন্য হালকা চেঞ্জও যাতে কনজিউমার দেখতে পায়। কিন্তু বর্তমানে যে ফিউল প্রাইসেসে হাইক দেখা দিচ্ছে তার কারণ হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসেসে বেড়ে যাওয়াকে ব্লেম করছে। এটা কিন্তু পুরোপুরি ঠিক না। আমরা 84% অয়েল বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকি। যদি দেখি 2021-এর শুরুতে গ্লোবাল ক্রুড অয়েলের দাম ছিল $51.8 পার ব্যারেল, যেটা এখন হয়ে গিয়ে দাঁড়িয়েছে $75 পার ব্যারেল। এক ব্যারেলে 159 লিটার তেল থাকে, ঠিক আছে। যখন $75 পার ব্যারেল, তখন আমরা পে করছি নিয়ার অ্যাবাউট 96 to 97 কলকাতার ক্ষেত্রে, আর বাইরের স্টেটগুলোতে তো সেটা 100 পার তো করেই গেছে। এবার এটাকে কম্পেয়ার করি 2013 সালের জুন মাসের সাথে। 2013 সালের জুন মাসে যখন গ্লোবাল ক্রুড অয়েলের দাম পৌঁছায় $101, মানে $101 পার ব্যারেল, তখন আমরা পেট্রোলের ক্ষেত্রে পে করছি হয়তো 75 টাকা। 75 টাকা তখন দাম ছিল পার লিটার পেট্রোল। এবার আরেকটা কম্পেয়ার করছি, 2018 সালে যখন গ্লোবাল ক্রুড অয়েলের দাম পৌঁছায় $80, তখন আমরা ডিজেলের ক্ষেত্রে পে করছি 75 টাকা। 75 টাকা পার লিটার ডিজেলের দাম। তার মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে যখন গ্লোবাল ক্রুড অয়েলের দাম কম আছে, তখন আমরা বেশি পে করছি, আর যখন বেশি তখন আমরা কম পে করছিলাম। এর মুখ্য কারণটা হলো সেন্টার আর স্টেট মিলিয়ে অত্যাধিক পরিমাণে ট্যাক্স ইম্পোজ করা। একটা ব্রেকডাউন করে যদি বলি, পেট্রোলের বেস প্রাইস যদি ধরি 35, নিয়ার অ্যাবাউট 35-এর কাছাকাছি আমাদের দেশে থাকে। এরপর হচ্ছে ফ্রিট কস্ট, এই ফ্রিট কস্টটা 3 থেকে 4 টাকার মধ্যে থাকে। এরপর থাকে হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটা ইম্পোজ করে হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপর থাকে ডিলার কমিশন, এই ডিলার কমিশন সবসময় 3 থেকে 4 টাকার মধ্যেই থাকে। এরপর হচ্ছে ভ্যাট, অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা স্টেটই 30% ভ্যাট ইম্পোজ করে থাকে।
এই পুরো যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের পেট্রোলের কস্ট দাঁড়াবে হচ্ছে 97 রুপিস। মানে এই 97-এর মধ্যে এর 60%ই আমরা দিচ্ছি হচ্ছে আমাদের ট্যাক্স হিসাবে, যার মধ্যে 32.90 যাচ্ছে হচ্ছে সেন্ট্রাল এক্সাইজের ক্ষেত্রে, আর ভ্যাট হচ্ছে অলমোস্ট 30%। এর প্রভাব দেখা দিচ্ছে হোলসেলের মার্কেটের ক্ষেত্রে। হোলসেলের মার্কেটে ইনফ্লেশন ছিল এপ্রিল মাসে 10.5, যেটা মে মাসে গিয়ে হয় 12.94। বর্তমানে এটা আরও বেড়ে গেছে। এছাড়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের সেভিংস যেমন কমছে, তেমনি এক্সপেন্ডিচারটা আরও বাড়ছে। এই কোভিডের বাজারে অনেক মানুষেরা যেমন চাকরি হারিয়েছেন, তাছাড়া অনেক মানুষের মায়নাও বাড়েনি গত 2 বছর ধরে। এর ফলে এই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তাদের পকেটে একটা এক্সট্রা বার্ডেন রূপে দেখা দিচ্ছে। পেট্রোল ডিজেলকে যদি আমরা জিএসটির আওতায় আনি তাহলে পেট্রোলের দাম হবে 75 টাকা পার লিটার আর ডিজেলের দাম হবে 68 টাকা পার লিটার। এটা সোশ্যাল পয়েন্ট অফ ভিউতে অ্যাকসেপ্টেড হলো, ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে কিন্তু এটা অ্যাকসেপ্টেড নয়। সেন্টার স্টেট মিলিয়ে পেট্রোল ডিজেল থেকে যে হিউজ পরিমাণ ট্যাক্স জেনারেট করে, সেটা দিয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে, রাস্তাঘাট তৈরি করতে কাজে লাগছে। এবার পেট্রোল ডিজেলকে যদি আমরা জিএসটির আওতায় যদি এনে দিই, তো সেক্ষেত্রে আমাদের যে ট্যাক্স কালেকশন হচ্ছে সেটাতে একটা লস দেখা দেবে। সেই লসটাকে পূরণ করবার জন্য আমাদের আগে থেকে একটা অল্টারনেটিভ সোর্স ভেবে রাখা দরকার। অল্টারনেটিভ সোর্স হিসাবে কিন্তু আমরা যে সিনফুল গুডসগুলো আছে সেগুলোতে বেশি পরিমাণে ট্যাক্স চাপাতে পারি। সিনফুল গুডসগুলি হলো সেইগুলো যেগুলো ইউজ করার পর সাধারণ মানুষের ক্ষতি হয়, যেমন হচ্ছে বিড়ি, সিগারেট, অ্যালকোহল, এছাড়া গ্যাম্বলিং জাতীয় খেলা। এই সব সাবজেক্টে যদি আমরা বেশি পরিমাণে ট্যাক্স যদি চাপিয়ে দিই, তাহলে সাধারণ মানুষের কোনো ক্ষতিও হবে না, আর ট্যাক্স কালেকশনে যে ঘাটতি দেখা দিচ্ছে সেটাও আমরা পূরণ করে ফেলতে পারবো। এছাড়া আমাদের অয়েলের ওপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। এর জন্য ইলেকট্রিক ভেহিকেলসের যে 30% টার্গেট রয়েছে সেটাকে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মিট করতেই হবে। এর জন্য আমাদের দেশের অটোমোবাইল সেক্টরে বড় বড় যান টাটা, মাহিন্দ্রা, এছাড়া আরও ছোটো ছোটো স্টার্টআপসগুলো একটা অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা নিজেদের গাড়িকে যদি ইলেকট্রিক ভেহিকেলসে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমাদের টাকা যেমন বাঁচবে, তেমনি ক্রুড অয়েল কম পরিমাণে ইম্পোর্ট করতে হবে, বায়ু দূষণের পরিমাণও কমবে, আর নতুন স্টার্টআপ রূপে একটা জবও জেনারেট হবে। সব মিলিয়ে ভারতের উন্নতি হবে। আমাদের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।